নমস্কার, দিগন্ত বার্তা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শুরু করছি দিনের বাছাই করা সেরা খবরগুলি। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। নতুন করে বাংলায় কোভিডে আক্রান্ত হয়েছেন ২৭ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন রাশিয়ার কনসাল জেনারেল। কাল উত্তরবঙ্গে মোদির সফর ঘিরে উত্তেজনা চরমে। কী বার্তা দেবেন, নজর সেদিকেই। ১ অগাস্ট থেকে ইউপিআই লেনদেনে আসছে বড় পরিবর্তন। স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষাবিধি আসছে বৃহস্পতিবার। চাকরি হারানো প্রার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড় এবং নতুন নিয়ম। কেরলের উপকূলে লাইবেরিয়ান পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। শুরু করছি বিস্তারিত খবর। কলকাতায় ফের করোনা আতঙ্ক। গত ৪ দিনে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২৭ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন রাশিয়ার কনসাল জেনারেল। হ্যাঁ, ঠিক শুনছেন, শহর কলকাতায় ধীরে ধীরে ফের বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত ৪ দিনে আরটি-পিসিআর টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছে ২৭ জনের। তাদের মধ্যে একজন বিদেশি কূটনীতিকও রয়েছেন, রাশিয়ার কনসাল জেনারেল। তাদের সকলকে শহরের বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে এবং চিকিৎসা চলছে জোর কদমে। স্বাস্থ্য কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখনই আতঙ্কের কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে। শহরের নাগরিকদের কাছে আবারও আবেদন করা হচ্ছে, মাস্ক ব্যবহার, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো করোনা বিধিনিষেধ যেন কেউ না ভুলেন। বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে আবারও একটি মৃদু ঢেউয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে যারা আগে আক্রান্ত হননি বা যাদের প্রতিরোধ ক্ষমতা কম, তাদের বিশেষভাবে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আপনার বা আপনার পরিবারে কারো যদি উপসর্গ দেখা দেয়, তাহলে দেরি না করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। কোভিড নিয়ে গুজবে কান দেবেন না, শুধু সরকারি সূত্র থেকে তথ্য নিন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিবেদনে। উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী মোদির সফর ঘিরে উত্তেজনা তুঙ্গে। আলিপুরদুয়ার, সিকিম এবং চিকেন স্নেক এর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বৃহস্পতিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে হেলিকপ্টারে রওনা দেবেন সিকিমের উদ্দেশ্যে। ভারতের এই পাহাড়ি রাজ্যটি ভারতভুক্তির ৫০ বছর পূর্তি উদযাপন করছে। এই উপলক্ষে তিনি একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এবং উন্মোচন করবেন অটল বিহারী বাজপেয়ীর মূর্তি। সিকিম সফর শেষে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক এবং জনসভা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, মোদির হেলিকপ্টার যাত্রাপথে এক ধরনের কৌশলগত ত্রিভুজ তৈরি হচ্ছে, যা ঘেঁষে যাবে চিকেন স্নেক, নেপাল, ভুটান, চীন ও বাংলাদেশের সীমান্ত অঞ্চল। আলিপুরদুয়ারে দুপুর ২টো নাগাদ প্রধানমন্ত্রীর পৌঁছনোর কথা। সেখানেই তিনি ১০১০ কোটি টাকার নগর গ্যাস সরবরাহ প্রকল্প এর শিলান্যাস করবেন। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ২.৫ লক্ষ পরিবার এবং শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান রান্নার গ্যাস এবং সিএনজি পরিষেবা পাবে। বিকেল ৩টে নাগাদ মোদির জনসভা। বিজেপি সূত্রের খবর, এই সভা ঘিরে আলিপুরদুয়ার থেকে দার্জিলিং পর্যন্ত বেশ কয়েকটি সাংগঠনিক জেলা থেকে দলীয় কর্মী সমর্থকদের আনা হচ্ছে। অনেকের আশা, উত্তরবঙ্গের অনুপ্রবেশ সমস্যা এবং একটি নতুন এইমস হাসপাতালের প্রতিশ্রুতি নিয়েও কিছু বলবেন প্রধানমন্ত্রী। বিজেপি নেতাদের মতে, অপারেশন সিঁদুর এর মাধ্যমে দেশের সুরক্ষা নিয়ে বার্তা দিতে এই সফরকে কাজে লাগাতে চাইছে কেন্দ্র। পাশাপাশি উত্তরবঙ্গের স্থানীয় আবেগকে স্পর্শ করে ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখাও তৈরি করে দিতে পারেন মোদি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তরবঙ্গে বাড়ছে উত্তেজনা। কী বার্তা দেন প্রধানমন্ত্রী, অনুপ্রবেশ নিয়ে কোনো ঘোষণা আসবে কিনা, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। চলে যাচ্ছি পরবর্তী প্রতিবেদনে। ১ অগাস্ট থেকে ইউপিআই লেনদেনে আসছে বড় পরিবর্তন। সাধারণ গ্রাহক থেকে ব্যবসায়ী, সবাইকে এই নিয়ম জানা একান্ত প্রয়োজন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই ঘোষণা করেছে, ১ অগাস্ট ২০২৫ থেকে ইউপিআই লেনদেনে নতুন বিধিনিষেধ চালু হচ্ছে। ব্যালেন্স দেখা, অটো পেমেন্ট আর ট্রানজাকশনের স্ট্যাটাস চেক করার মতো কাজ সবই করা যাবে নির্দিষ্ট সীমার মধ্যে। প্রতিটি পেমেন্ট অ্যাপ, যেমন গুগল পে, ফোনপে, পেটিএম, তাদের অ্যাপ বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসকে নিয়ন্ত্রণে আনতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। নতুন নিয়ম অনুযায়ী দিনে কতবার ব্যালেন্স চেক করা যাবে তার একটা সীমা থাকবে। অটো পেমেন্ট অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়া, এটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষিদ্ধ থাকবে। এই সময়টা হলো সকাল 10টা থেকে দুপুর 1টা আর বিকেল 5টা থেকে রাত 9:30 পর্যন্ত। তবে দিনের অন্য সময়ে বিল পেমেন্ট বা সাবস্ক্রিপশন চার্জ দেওয়া যাবে। এছাড়াও
একজন ইউপিআই ব্যবহারকারী 24 ঘন্টায় সর্বোচ্চ 50 বার ব্যালেন্স দেখতে পারবেন, আর দিনে 25টি মোবাইল নম্বরে টাকা পাঠানো যাবে। এই নিয়ম না মানলে ব্যাংক এবং পেমেন্ট অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি গ্রাহকের ক্ষেত্রেও ইউপিআই পরিষেবা সাসপেন্ড বা জরিমানা হতে পারে। তাই যারা ইউপিআই ব্যবহার করেন তাদের কাছে অনুরোধ, এই পরিবর্তনের জন্য আগাম প্রস্তুতি নিয়ে নিন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিবেদনে। স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষাবিধি আসছে বৃহস্পতিবার। চাকরি হারানো প্রার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড় এবং নতুন নিয়ম। চলুন জেনে নিই বিস্তারিত। সূত্র অনুযায়ী এসএসসি পরীক্ষার জন্য নতুন পরীক্ষাবিধির খসড়া ইতিমধ্যেই তৈরি। মুখ্য সচিব মনোজ পন্থের অনুমোদন মিললেই 30 মে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই এটি ওয়েবসাইটে প্রকাশিত হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করেছেন 30 মের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31 মে মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। নতুন পরীক্ষাবিধিতে আসতে চলেছে একাধিক বড় পরিবর্তন। ওএমআর শিটের সঙ্গে কার্বন কপি দেওয়া হবে, যা পরীক্ষার্থী বাড়ি নিয়ে যেতে পারবেন। ফলপ্রকাশের আগে উত্তরপত্র প্রকাশ করার প্রস্তাব রয়েছে। ইন্টারভিউর ভিডিওগ্রাফি বাধ্যতামূলক হতে পারে। ওএমআর শিটের মিরর ইমেজ এবং ডিজিটাল সংরক্ষণ থাকবে। প্যানেলের মেয়াদ 6 মাস পর্যন্ত বাড়ানো হতে পারে। নিয়োগ পরীক্ষার ওএমআর সংরক্ষণের সময়সীমাও বাড়ানো হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, 2016 সালের চাকরি হারানো প্রার্থীরা যেন বয়সের কারণে বাদ না পড়েন, তাদের জন্য থাকবে বয়সে ছাড় এবং অভিজ্ঞতার ভিত্তিতে সুবিধা। মুখ্যমন্ত্রীর ভাষায়, যারা কাজ করেছেন তাদের অভিজ্ঞতার ভিত্তিতে সুবিধা দেওয়া হবে। বয়স পেরিয়ে গেলেও তারা পরীক্ষায় বসতে পারবেন। অর্থাৎ নতুন বিধি পুরনো চাকরিহারাদের জন্য এক নতুন সুযোগ হয়ে আসতে চলেছে। কমিশনের ওয়েবসাইটে বৃহস্পতিবার বিকেলের মধ্যে পরীক্ষাবিধি প্রকাশিত হতে পারে। সঙ্গে আসবে নিয়োগ বিজ্ঞপ্তিও। তাই যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা চাকরি হারিয়ে অপেক্ষায় ছিলেন, আজই রেজিস্ট্রেশন ও ডকুমেন্ট গুছিয়ে ফেলুন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিবেদনে। কেরলের উপকূলে লাইবেরিয়ান পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। ভেসে আসছে বিপজ্জনক কন্টেনার, থাকতে পারে বিষাক্ত রাসায়নিকও। চলুন জেনে নিই কী ঘটেছে আর কী পদক্ষেপ নিচ্ছে কেরল সরকার। গত শনিবার আরব সাগরে লাইবেরিয়ান একটি পণ্যবাহী জাহাজ হেলে পড়ে এবং রবিবার সকালে সেটি পুরোপুরি ডুবে যায়। জাহাজে ছিল 640টি কন্টেনার, যার মধ্যে 12টি কন্টেনারে ছিল বিষাক্ত ক্যালসিয়াম কার্বাইড, আরও ছিল 84.44 মেট্রিক টন ডিজেল এবং 367 মেট্রিক টন জ্বালানি তেল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনা মিলে 24 জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে। কেরল উপকূলে ইতিমধ্যেই 29টি কন্টেনার ভেসে এসেছে, যার মধ্যে কয়েকটিতে প্লাস্টিকের দানা বা রাসায়নিকের সম্ভাবনা দেখা গেছে। এই প্লাস্টিক উপকূলের পরিবেশ ও সামুদ্রিক প্রাণীর জন্য মারাত্মক বিপজ্জনক। কেরল সরকার আশঙ্কা করছে, বিষাক্ত পদার্থ ও জ্বালানি তেল সমুদ্রে মিশে যেতে পারে, ফলে ক্ষতি হতে পারে পরিবেশ, মাছের খামার এবং উপকূলবাসীর জীবনে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। উপকূলে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। প্রতি 100 মিটার অন্তর স্বেচ্ছাসেবক মোতায়েন করা হচ্ছে। দমকল, রাজ্য বিপর্যয় মোকাবিলা দল এবং স্থানীয় প্রশাসন সব একসঙ্গে কাজ করছে। ওই অঞ্চলে 20 নটিক্যাল মাইল ব্যাসার্ধে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিক ও রাসায়নিক অপসারণের জন্য স্বেচ্ছাসেবকদের দল গঠন করছে প্রশাসন। কেরল সরকার জানিয়েছে, প্রধান লক্ষ্য হল সাধারণ মানুষের সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং মৎস্য শিল্পকে বাঁচানো। উপকূলবাসীদের কাছে আবেদন করা হয়েছে, যদি সন্দেহজনক কোনো বস্তু ভেসে আসে তা না ছুঁয়ে প্রশাসনকে জানাতে। এখানেই শেষ করছি দিনের বাছাই করা সেরা খবর। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন দিগন্ত বার্তা চ্যানেলটি।